আমি আনন্দের সাথে ঘোষণা করতে চাই একটি বিষয় মাত্র, সেটা হচ্ছে এই মাননীয় প্রধান উপদেষ্টা ক্যাটেগরিক্যালি, আমি শব্দটা রিপিট করতে চাই, ক্যাটেগরিক্যালি উনি বলেছেন আগামী 4-5 দিনের মধ্যে নির্বাচনের একটা সুনির্দিষ্ট সময় সীমা তারিখ উনি ঘোষণা করবে। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটা তোলপাড় সৃষ্টিকর খবর মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গেছে। এটা নিয়ে নানান আলাপ আলোচনা শুরু হয়েছে এবং এর প্রভাব অনেক। খবর 12 দলীয় জোট আগামী 4-5 দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণার প্রতিশ্রুতি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে 12 দলীয় জোট। প্রধান উপদেষ্টা নাকি আগামী 4 থেকে 5 দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন, নির্বাচনের কর্মসূচি ঘোষণা করবেন। আজকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে একটা আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন। আলোচনা সভায় তিনি কি বলেছেন, আমি দুটো পয়েন্ট ওনার কথা থেকে নিচ্ছি। উনি এইটা নিয়ে অনেকগুলো পত্রিকা রিপোর্টও হয়েছে। প্রথম আলোর যে রিপোর্টটা হয়েছে তার শিরোনাম হয়েছে কয়েকজন ব্যক্তিকে বিদেশ থেকে ভাড়া করে এনে দেশ চালানো যায় না। এই গণঅভ্যুত্থানে সরকার পতনের পর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় পরিণত হয় পরিত্যক্ত ভবনে। প্রায় 1 বছর পর সেই 10 তলা ভবনটিতে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শুরু করেছে একদল তরুণ, যেখানে রাতেও কাজ চলছে সমান তালে। ফ্যাসিবাদের কোনো কার্যক্রম যেন না চিন্তাধারা হয়, একবার গোড়া থেকে তুলে ফেলার জন্যই চেষ্টা করতেছি। আর সেই সময় আমরা এটারে নতুন করে পুনর্বাসন করবো, যারা জুলাই যোদ্ধারা আছে, যারা আহত আছে এবং যাদের নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি। না, আমাদের সাথে আপাতত কোনো রাজনৈতিক সম্পৃক্ততা নাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রদর্শক শ্রোতা, আশা করি সকলেই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। প্রদর্শক শ্রোতা, আপনারা ভিডিওর শুরুতে ভিডিওর বিশেষ কয়েকটা অংশ এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন যে কেমন ভিডিও হতে চলেছে আজকে। প্রদর্শক শ্রোতা, আগামী 4-5 দিনের মধ্যেই নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। আপনারা ভিডিওর শুরুতেই এমন কিছুই শুনতে পেরেছেন। প্রদর্শক শ্রোতা, এই বিষয় নিয়ে কয়েকজনের ভিডিও নিয়ে হাজির হয়েছে। আশা করি আপনারা সম্পূর্ণ বিশ্লেষকের বিশ্লেষণ শুনবেন, তাহলে আপনারা সকল বিষয় জানতে পারবেন। আরেকটি কথা, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারা সম্পূর্ণ বিষয়গুলো বুঝতে পারবেন। চলুন। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটা তোলপাড় সৃষ্টিকর খবর মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গেছে। এটা নিয়ে নানান আলাপ আলোচনা শুরু হয়েছে এবং এর প্রভাব অনেক। খবর 12 দলীয় জোট আগামী 4-5 দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণার প্রতিশ্রুতি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে 12 দলীয় জোট। আসলে কি আগামী 4-5 দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা দিবেন? আসলে কি প্রতিশ্রুতি দিয়েছেন মাননীয় প্রধান উপদেষ্টা? কি ঘটবে? টান উত্তেজনা। প্রথমে বলবো, তারিখ ঘোষণা করুক আর না করুক, ওই তারিখ আমরা মানবো না। কেন মানবো না? আমি আসি। আমরা মানবো না এই কথা বলার অথরিটি আমি কে? রাজনৈতিক দলগুলোর মোটিভ জানি, ইসলামপন্থীদের মোটিভ জানি, সাধারণ জনগণের পালস বুঝি, তারুণ্যের পালস বুঝি, সেগুলোর আলোকে বলছি আমরা এই তারিখে কোনো নির্বাচন হতে দেওয়া যাবে না। 4-5 দিনের মধ্যে যে তারিখ ঘোষণা করবেন, এবং আমরা এই জরুরি ঘোষণা দিয়ে ওই তারিখের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলাম। সব দল দেখবেন ওই তারিখ প্রত্যাখ্যান করবে, লাথি মারবে। কেন? তার আগে আসি, আসলে কি মাননীয় প্রধান উপদেষ্টা প্রতিশ্রুতি দিয়েছেন? এর উত্তর হচ্ছে যে 12 দলীয় জোট কোন চাটের বাল যে তাদের কাছে মাননীয় প্রধান উপদেষ্টা প্রতিশ্রুতি দিবে আর 4-5 দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবে, সেটা 12 দলীয় জোটের কাছ থেকে আমাদের শুনতে হবে কেন? 12 দলীয় জোটটা কি? এরা বা কি? এরা কোন ঘোড়ার ডিম বাংলাদেশের রাজনীতিতে? এটা কিছুদিন আগে 4 গুরুত্বপূর্ণ দলের সাথে বৈঠক করেছেন মাননীয় প্রধান উপদেষ্টা, বিএনপি, জামাত, চরমোনাই, এনসিপি। তাদের কাছে যদি বলতেন, মির্জা ফখরুল যদি বলতো বের হয়ে, ডাক্তার তাহের যদি বলতো, একটা কথা ছিল যে প্রতিশ্রুতি দিয়েছে। এখন প্রধান উপদেষ্টা প্রতিশ্রুতি দেবে 12 দলীয় জোটের কাছে, আর বিএনপি জামাত সেটা জানবে না, আর আমরা জানবো 12 দলীয় জোটের কাছে। আপনি কি মনে করেন যে বাংলাদেশের বাস্তবতার সাথে এটা যায়? যে কোনো জিনিসের একটা বাস্তবতা আছে, যে এত গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা জানবো 12 দলীয় জোটের কাছ থেকে, আর মাননীয় প্রধান উপদেষ্টা বিষয়টা বলবেনও 12 দলীয় জোটের কাছে। এত ছোট বিষয়টা, মানে এইটা হচ্ছে অস্বাভাবিক। এই জন্য এই প্রতিশ্রুতি ঘোষণা এগুলো কোনো তাৎপর্য নেই। আমি জানি না দিয়েছি কিনা, আমি যখন রেকর্ড করছি তখন পর্যন্ত সরকারের কোনো বক্তব্য পাইনি। হয়তো এই বিষয়ে মাননীয় প্রেস সেক্রেটারি ক্লারিফাই করবেন, আপনার আলোচনা শুনতে শুনতে হয়তো কোনো ক্লারিফিকেশন পাবেন যে বিকৃতভাবে 12 দলীয় জোট বলেছে বা আসলেই। আর যদি আসলে এটা হতো বা ওই তারিখের কোনো ভিত্তি থাকতো, কার্যকারিতা থাকতো, 4-5 দিনের মধ্যে তারিখ ঘোষণা করতো, তাহলে সেটা সরকারের কোনো প্রেস রিলিজের মাধ্যমে জানানো হতো, অথবা ঐক্যমত্য কমিশনের সব দলের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে এটা ঠিক হতো। কিন্তু না, এরকম তো কিছু হয়নি। এর মানে এই 4-5 দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবে, আসমানের নিচে জমিনের উপর এক সাইডে ফালতু কোনো কথা হতে পারে না। ঘোষণা করলেও ওটার কোনো ভ্যালু নেই। দর্শক, এরপরে আসেন যেখানে জুলাই সনদের কোনো খবর নাই। জুলাই সনদ ছাড়া বাংলাদেশ চলবে না। যেখানে সংবিধান সংস্কারের কোনো বা সংবিধান সংশোধনের কোনো উদ্যোগ নাই, যেখানে কিভাবে নির্বাচন হবে এটাই এখন পর্যন্ত ঠিক হয়নি, যেখানে স্থানীয় সরকার নির্বাচন না জাতীয় সরকার নির্বাচন এই বিষয়ে কোনো ঐক্যমত হয়নি, যেখানে পিআর সিস্টেম হবে না এফটিপিটি হবে কিছুই ঠিক হয়নি, সেখানে আপনি কিসের নির্বাচনের তারিখ? এটা কোনো কথা? এর চাইতে কোনো ফালতু কথা আছে? এই মেয়াদ উত্তীর্ণ পলিটিক্যাল পার্টিগুলো, এই ঘোড়ার ডিম পার্টিগুলো নির্বাচনের তারিখ ঘোষণা করবে এটা বলছে। এটা হাস্যকর, এটা আমরা মানি না। আর এটা যদি বাই চান্স হয়েও থাকে, অস্বাভাবিকভাবে যদি হয়েও থাকে, এটা অস্বাভাবিক বলে এটা চলবে না। এই প্রক্রিয়াটা অস্বাভাবিক বলে
এইসব ঘোষণার মাধ্যমে কিছুই হবে না। আর আমাদের কথা ক্লিয়ার, স্পষ্ট রোডম্যাপ। কেন আমরা মানবো না আমাদের ঘোষণা কি? মানে জনগণের, রাজনৈতিক দল, জেনজি, তরুণ প্রজন্ম সবার, জুলাই যোদ্ধাদের সংস্কার হতে হবে, বিচার হতে হবে, সংবিধান সংশোধন হতে হবে, গণপরিষদ নির্বাচন হতে হবে, নতুন সংবিধান হতে হবে, পিআর সিস্টেম বিষয়ে চূড়ান্ত দফারফা হতে হবে, পক্ষে বা বিপক্ষে একটা ঐক্যমত হতে হবে, স্থানীয় সরকার নির্বাচন হতে হবে, নির্বাচন কমিশন পরীক্ষায় পাশ করছে কিনা, বাংলাদেশের নির্বাচনের পরিবেশ আছে কিনা এগুলো দেখবো। বিএনপি তো নিজেদের কাউন্সিলেও ভোট চুরি করে, জাল ভোট দেয়। জাতীয় নির্বাচন আসলে বিএনপি হতে দেয় কিনা বা চায় কিনা এগুলো আমরা সব দেখবো। সংস্কারের পর এগুলো স্থানীয় সরকার নির্বাচনের যে ফাইন্ডিংস এগুলো বিশ্লেষণ সাপেক্ষে ঐক্যমত কমিশনে কিংবা সরকার রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করবে, তারপরে নির্বাচনের একটা তারিখ ঘোষণা করবে, যেটা ঐক্যমতের ভিত্তিতে। তারিখ ঘোষণা করার আগে অবশ্যই পলিটিক্যাল পার্টিগুলোর সাথে তারিখের কাছাকাছি বিষয়ে একমত হতে হবে। তারিখটা নির্বাচন কমিশন বা প্রধান উপদেষ্টা ঘোষণা করবে, কিন্তু ওই তারিখ বা মাসের উপরে একটা কনসেনসাস হতে হবে, একটা ইত্তেফাক হতে হবে। এটা হচ্ছে প্রক্রিয়া। এই প্রক্রিয়ার বাইরে বাংলাদেশে কিছু হবে না। অতএব দর্শক, তারিখ ঘোষণা করলেও যদি আসলে মাননীয় প্রধান উপদেষ্টা তারিখ ঘোষণা করেন, ওই তারিখে নির্বাচন হতে পারবে না। কারণ নির্বাচন হতে হলে আগে ঐক্যমত লাগবে। সেই ঐক্যমতের কোনো খবর নেই। আশা করি দর্শক আপনাদের বোঝাতে পেরেছি। আর এটা বাংলাদেশের জন্য একটা দুঃখজনক খবর। দেখেন, সোশ্যাল স্ট্রাটিফিকেশনের কিছু রিয়ালিটি আছে, ছোট বড় কিছু রিয়ালিটি আছে। এই রিয়ালিটি না মানলে আপনি দুনিয়া চলতে পারবেন না। তো সেখানে বিএনপি, জামাত, এনসিপি থাকতে 12 দলীয় জোটের কাছ থেকে আমাদের এই খবর পেতে হবে, এই অস্বাভাবিক বিষয় তো একদম অচল হয়ে যায়, চলবে না। দর্শক, একটা বৈঠক অনুষ্ঠিত হয়েছে কয়েকটা দলের সাথে, অনেকগুলো দলের সাথে। সেখানে 14 রাজনীতিবিদ, এর মানে 14 জন, কেউ জোটের পক্ষ থেকে, কেউ দলের পক্ষ থেকে সেখানে জয়েন করেছেন। 12 দলীয় জোট একটা জোটের প্রতিনিধিত্ব করে, যদিও দিন দিন সেই জোটের ভাঙন। আজকে অমুক দল নাই, কালকে অমুক দল নাই, পরশু অমুক দল বহিষ্কার। তারপরে তাদের 12 দল আর শেষ হয় না। তাদের এই 12 দলের মধ্যে যে কি রহস্য, কি মধু কে জানে। 12 দল আর শেষ হয় না। এখানে বৈঠকে অংশ নিয়েছেন কারা দেখেন, আপনারা একটু চেনেন কিনা। যেই বৈঠক থেকে আমাদের এই যুগান্তকারী ঘোষণা শুনতে হয়েছে, জাতীয় গণফ্রন্ট নেতা আমিনুল হক টিপু বিশ্বাস, চিনেন? তার নাম সবার আগে এসছে। 12 দলীয় জোটের মোস্তফা জামাল হায়দার, কতজন চেনেন তাকে? নিজাম ইসলাম পার্টি মাওলানা আব্দুল মাজেদ আতাহারি, বাংলাদেশ খেলাফত মজলিস নেতা মাওলানা ইউসুফ আশরাফ, এনপিপি চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরাদ, জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ ইহসানুল হুদা, বাংলাদেশ জাসদ নেতা ডক্টর মুশতাক হোসেন, ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক মুভমেন্ট নেতা ববি হাজার। ববি হাজার অনেকে ছিলেন কিন্তু ভোট তো নাই। জাকের পার্টি মহসিদ শামীম হায়দার, ইসলামী ঐক্যজোট মসজিদ মুফতি শাকওয়াত হোসেন রাজি, ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবলু, বাংলাদেশ লেবার পার্টি চেয়ারম্যান ডাক্তার মোস্তাফিজুর রহমান ইরান, মার্ক্সবাদী বাসদ সমন্বয়ক মাসুদ রানা ও জমিয়তে উলামা ইসলামের মঞ্জুরুল ইসলাম আফিন। যাই হোক, এখানে বিএনপির পক্ষের বেশ কিছু লোকজন আছে, তারা এখানে এই বিভ্রান্তিটা ছড়াচ্ছে বোঝা যায়। দর্শক, এখানে সমকালের খবর, 4-5 দিনের মধ্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস আগামী জাতীয় সংসদ নির্বাচন তারিখ ঘোষণা করবেন বলে জানিয়েছেন কাজী জাফর চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার। প্রধান উপদেষ্টার সঙ্গে 14 দল রাজনৈতিক বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের কথা বলেন। যাই হোক দর্শক, এটা আরেক জটিলতা সৃষ্টি করলো, যেটা ঐকমত কমিশনে হওয়ার কথা, সব দলের সাথে বৈঠক করে। সেখানে একবার লন্ডনে বসে এক আকাম ঘটলো। দেখেন, প্রধান উপদেষ্টা ঘোষণা করলেও যে ওই নির্বাচন হবে না তার প্রমাণ এপ্রিলের কথা বলেছেন, এপ্রিলের বিষয়ে এখন কথা নেই। জাতি সম্ভবত আরো একটি জাতীয় নাটকের মুখোমুখি হতে যাচ্ছে এবং এই নাটকটি নিঃসন্দেহে বেশ উপভোগ্য হবে। তার কারণ এর মধ্যে তার নানান ধরনের লক্ষণ আমরা দেখতে পাচ্ছি। প্রধান উপদেষ্টা নাকি আগামী 4 থেকে 5 দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন, নির্বাচনের কর্মসূচি ঘোষণা করবেন, এবং এটি নিয়ে চারিদিকে একটা হই হই রব পড়ে গেছে। সারা দেশের যত অনলাইন পোর্টাল আছে, গণমাধ্যম আছে, এমনকি কোনো ইলেকট্রনিক গণমাধ্যম, সবকিছুতে এটি হেডলাইন আকারে এসেছে। খবরটি কিভাবে এলো? শনিবার প্রধান উপদেষ্টার সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতে বেশ কয়েকটি রাজনৈতিক দলের বৈঠক ছিল। সেই বৈঠকে যে দলগুলো অংশ নিয়েছিল তার মধ্যে অন্যতম জাতীয় পার্টির কাজী জাফর অংশের যিনি চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, তিনি গণমাধ্যমকে জানিয়েছেন যে তাদের সঙ্গে আলোচনার সময় প্রধান উপদেষ্টা জানিয়েছেন যে 4-5 দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা দেওয়া হবে। আর অনেকেই এই তথ্যটি গণমাধ্যমকে জানিয়েছে। কে কে জানিয়েছেন? যেমন ন্যাশনাল পিপলস পার্টি চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দি, এনডিএম এর চেয়ারম্যান ববি হাজাজ। তার মানে এতগুলো মানুষ যখন বলছেন, তখন প্রধান উপদেষ্টা নির্বাচনের তারিখ ঘোষণা দিবেন আমরা ধরে নিতে পারি। সত্যি সত্যি হয়তো ঘোষণা দেবেন, পরে কি হবে আমরা জানি না। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এত বড় একটা আয়োজন হতে যাচ্ছে, প্রধান উপদেষ্টার মাননীয় প্রেস সচিব মিস্টার শফিকুল আলম কোথায়? তার তো এই আয়োজন নিয়ে সবার আগে সংবাদ সম্মেলন করে ফাটিয়ে দেওয়ার কথা, তিনি কেন নেই? আচ্ছা, ধরে নিলাম যে না, এই বিষয়ে সংবাদ সম্মেলন করলেন না কোনো কারণে, প্রধান উপদেষ্টা নিজের মুখ থেকে জানাবে এবং রাজনৈতিক দলগুলো কোনো একভাবে প্রধান উপদেষ্টা রেফারেন্স দিয়ে তারা এটা লিক করে দিয়েছে। কিন্তু আসলে কি তিনি নির্বাচনের কোনো আয়োজন করতে যাচ্ছেন নাকি শুধুই ঘোষণা দিবেন? দেখুন, আমার ধারণা, আমি আগেই বলেছি যে ধরে নিতে পারি যে তিনি নির্বাচনের তারিখ ঘোষণা দিবেন, এটি শুধুই বিশেষ কোনো উদ্দেশ্য। এখন কি উদ্দেশ্য থাকতে পারে?
যেহেতু রাজনৈতিক দল থেকে শুরু করে বিভিন্ন মহল সারা দেশের মানুষ নির্বাচনের সময়সীমা থেকে শুরু করে আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ নানান বিষয়ে এখন ফুঁসে উঠতে শুরু করেছে, সেই ক্ষুব্ধ জনতাকে ঠান্ডা রাখতে, আস্থায় নিতে তিনি নির্বাচনের একটা যেন তেন তারিখ ঘোষণা করতে পারেন, সবাইকে ঠান্ডা রাখতে। এর আগেও রাজনৈতিক দলগুলোকে ঠান্ডা রাখতে বিশেষ বিশেষ নাটক তিনি করেছেন। সবচেয়ে বড় কথা, আগামী 5 আগস্ট আওয়ামী সরকার পতনের বর্ষপূর্তি, মানে অভ্যুত্থানের বর্ষপূর্তি, এবং সেই 5 আগস্টকে কেন্দ্র করে আমরা নানান ধরনের গুঞ্জন শুনতে পাচ্ছি, বাতাসে নানান ধরনের খবর ছড়িয়ে বেড়াচ্ছে যে 5 আগস্টের আগেই সম্ভবত অনেক কিছু ঘটে যেতে পারে। কি ঘটে যেতে পারে আমরা জানি না, তবে গুঞ্জন তো রয়েছেই। সেটি হতে পারে আওয়ামী লীগের পক্ষ থেকে বিশেষ কিছু, হতে পারে আন্তর্জাতিক পর্যায় থেকে কোনো গেম এমন কিছু হলো, গণেশ উল্টে গেল, হতে পারে রাজনৈতিক দলগুলো এই কয়েকদিনের মধ্যেই আরো বেশি ফুসে উঠছে, আবার নাও হতে পারে। তবে এই দিনটিকে কেন্দ্র করে সরকার যে প্রচন্ড রকম একটি ভয়, চাপ, আতঙ্কের মধ্যে আছে, না জানি কি হয়, না জানি কি হয়, সেই জায়গা থেকে তড়িঘড়ি করে নির্বাচনের একটি তারিখ প্রধান উপদেষ্টা ঘোষণা দিতেই পারেন। এই কারণে দিতে পারেন, আরেকটু সহজ করে বলি, প্রধান উপদেষ্টা যেহেতু বিমান দুর্ঘটনাকে কেন্দ্র করে তড়িঘড়ি করে জরুরি বৈঠক বসেছে এবং নিজের বিপদ আজ করতে পেরে তিনি সবসময় তড়িঘড়ি করে রাজনৈতিক দলগুলোকে বৈঠকে ডাকেন, অন্য সময় বা সারা বছর বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেন, যেহেতু একটা আঁচ, অন্যরকম একটা আঁচ তিনি উপলব্ধি করছেন, সেখান থেকে বলার চেষ্টা করা বা বোঝানোর চেষ্টা করা যে আমি তো তোমাদের দাবি সব মেনে নিচ্ছি, নির্বাচনের তারিখটি ঘোষণা করছি, অতএব যে কোনো ষড়যন্ত্র আসতে পারে, অতীত স্বৈরাচার বিভিন্ন খেলা খেলতে পারে, এগুলো প্রতিরোধের জন্য আমার সাথে ঐক্যবদ্ধ হও, আমি তো নির্বাচনের ঘোষণাটা দিয়েই দিচ্ছি। এর আগে তো আমরা তার পদত্যাগের নাটক থেকে শুরু করে অনেক ধরনের নাটক দেখেছি, বিদেশ যাত্রা, তার কারিশমা ইত্যাদি ইত্যাদি অনেক কিছু, এবং সংস্কার কর্মসূচির নামে ঐকমত্য কমিশনের যে মাসের পর মাস আমরা নাটক দেখছি এবং এখনো চলছে, সেই জায়গা থেকে তো কোনো কোনো রাজনৈতিক দল বসে উঠেছে যে দিনের পর দিন এই বৈঠকের কারণ কি হতে পারে। সিপিবি জানিয়ে দিয়েছে যে এরকম অহেতুক অনর্থক দিনের পর দিন যদি বৈঠক হতে পারে, পরবর্তীতে সিপিবি সহ আরো বেশ কয়েকটি দল ঐকমত্য কমিশনের বৈঠকে তারা উপস্থিত থাকবে কিনা তা তাদেরকে নতুন করে ভাবতে হবে। এখন ধরে নিলাম যে তিনি সত্যি সত্যি নির্বাচনের তারিখ ঘোষণা দিলেন, আচ্ছা সত্যি সত্যি যদি দিয়ে থাকেন, তারপরেও তো আমাদের সত্যি সত্যি ধরে নেওয়ার কোনো কারণ আছে যে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ হবে কিনা? কোনো কারণ নেই। যদি কারণ থেকেই থাকে এটি মনে করার, তাহলে যে গত 1 বছর ধরে দেশের সব কিছু যে ওলট পালট করে দেওয়া, ইতিহাসের খোল নলচে বদলে দেওয়ার যে অপচেষ্টা, প্রশাসনের সব কিছু আমূল পরিবর্তনের পথে নিয়ে যাওয়া, এগুলো কি এমনি এমনি হয়েছে? এবং এনসিপিকে, জাতীয় নাগরিক পার্টিকে যে বিশেষ সরকারি পৃষ্ঠপোষকতায় হৃষ্টপুষ্ট করে তোলা, এগুলো কি এমনি এমনি করা সবকিছু? নিশ্চয়ই না, এটি মনে করার কোনো কারণ নেই। বরং বরাবর যা বলে আসছি তাই হবে। দেশে আরো বেশি পরিমাণ অস্থিরতা সৃষ্টি করা হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো হবে, যেভাবেই হোক নানান ডিজাইন এগুলো করা হবে, এবং নির্বাচনের তারিখ ঘোষণা করা হলেও সেইগুলোকে অজুহাতে নিয়ে বলা হবে নির্বাচনের তারিখ, নির্বাচন করার পরিবেশ তো আসলে নেই, কিভাবে আমি নির্বাচন দিতে পারি? তারপর এরই মধ্যে এই কথাগুলো যে আমরা অনেক আগে থেকেই আশঙ্কাগুলো প্রকাশ করে আসছি, তার তো প্রতিধ্বনি আমরা শুনতে পেয়েছি। জামায়াতের আমির বললেন যে এই পরিবেশে কি সে নির্বাচন? যখন মিরপুরের সামনে বর্বরচিত হত্যাকাণ্ডটি সংঘটিত হলো, যখন গোপালগঞ্জে রণক্ষেত্র তৈরি করা হলো, সেক্ষেত্রে আমরা এনসিপির মুখ থেকে শুনেছি এই পরিবেশে আবার কিসের নির্বাচন? আস্তে আস্তে খোদ প্রধান উপদেষ্টার মুখ থেকেও আমরা এই কথা শুনতে পেয়েছি অন্য কারোর রেফারেন্সে। যেমন এনডিপির সভাপতি শাহাদাত হোসেন সেলিম, তিনি গত কয়েকদিন আগে, মানে 2-3 দিন আগে কোন একটি টেলিভিশন টক শোতে বলছিলেন যে প্রধান উপদেষ্টা তাদের সঙ্গে বৈঠকের সময় বলেছেন দেশের যে অবস্থা, এর মধ্যে নির্বাচন কি করে হয়। বুঝুন, তার 2-3 দিন পর এসে আমরা জানতে পারছি 4-5 দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। আর সবশেষ সেই প্রশ্নটা আবারও তুলি, যদি নির্বাচন অনুষ্ঠিত হয়েও থাকে, মানে সত্যি সত্যি ডক্টর মোহাম্মদ ইউনূস তার নির্বাচন করার কোনো পরিকল্পনা করে থাকেন, সেই নির্বাচন আদৌ সুষ্ঠু হবে কিনা সেই প্রশ্ন অনেক আগে থেকেই উঠেছে, এখনো উঠছে। এবং এনসিপিকে রাষ্ট্রীয় মর্যাদায়, রাষ্ট্রীয় সকল বাহিনীর সহযোগিতায় যেভাবে প্রোটোকল দেওয়া হচ্ছে সবকিছুতে, যাতে তিনি কতটা নিরপেক্ষ, এগুলো বলা আর না বলা, বিশ্লেষণ করা
আমার মনে হয় সময়ের অপচয় মাত্র, আর কিছু নয়। তবে নাটক হবে, নাটক আমরা দেখব, এবং রাজনৈতিক দলগুলো ভুল খাওয়ার জন্য প্রস্তুত আছে। শুনতে খারাপ শোনা যেতে পারে, আমার কাছে এমনটি মনে হচ্ছে। আজকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে একটা আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন। জুলাই বিপ্লব, প্রত্যাশা ও প্রাপ্তি, এই শিরোনামে একটা আলোচনা সভা ছিল, সে আয়োজন করেছিল জিয়া পরিষদ। সেই আলোচনা সভায় তিনি কি বলেছেন, আমি দুটো পয়েন্ট ওনার কথা থেকে নিচ্ছি। উনি এইটা নিয়ে অনেকগুলো পত্রিকা রিপোর্টও হয়েছে। প্রথম আলোর যে রিপোর্টটা হয়েছে তার শিরোনাম হয়েছে কয়েকজন ব্যক্তিকে বিদেশ থেকে ভাড়া করে এনে দেশ চালানো যায় না। মানে ওনার যে বক্তব্যটা সেটা হলো যে যারা এখন দেশ চালাচ্ছেন এদেরকে বিদেশ থেকে নিয়ে আসা হয়েছে, ভাড়া করে আনা হোক, যেভাবে আনা হোক, এভাবে দেশ চলবে না। তো মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমার ধন্যবাদ, আমার অন্তঃস্থল থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে এই কথাটা উনি তাহলে শেষ পর্যন্ত বুঝেছেন। উনি বোঝা মানে ওনার দল বোঝা। আমি বিএনপিকে ধন্যবাদ জানাচ্ছি যে বিএনপি তাহলে শেষ পর্যন্ত এই জিনিসটা উপলব্ধি করতে পেরেছে যে কয়েকজন বিদেশি লোককে বিদেশ থেকে ভাড়া করে এনে দেশ চালানো যায় না। প্রিয় দর্শক, আপনারা স্মরণ করতে পারবেন যে এই কথাটা আরো 7-8 মাস আগে থেকে আমি বলে আসছি, লাগাতার ভাবে বলে আসছি যে বিদেশি লোক দিয়ে দেশ চালানো যাবে না। এবং নানাভাবে আমি বলেছি, যারা সংস্কার করছে, কয়টা সংস্কার কমিশনের প্রধান, দ্বৈত নাগরিক, এটা নিয়ে বলেছি। তারপরে বলেছি যে সংস্কার কমিশনের এখন যিনি জাতীয় ঐক্যমত্য কমিশন, তার যিনি ভার্চুয়ালি প্রধান, কারণ ডক্টর ইউনূস তার সব মিটিংয়ে থাকেন না, প্রতিদিনের মিটিংগুলো যিনি সভাপতিত্ব করেন, মিস্টার আলী রিয়াজ, তার সঙ্গে যিনি প্রধান সহযোগীর ভূমিকা আছেন, মানে কোঅর্ডিনেটরের ভূমিকা মিস্টার মনির হায়দার, এরা সবাই আমেরিকান নাগরিক। এই কথাটা বহুদিন বলেছি আমি, এবং আমি শেষ পর্যন্ত এই কথাটা বলেছি যে ওনাদের যোগ্যতা নিয়ে কোনো আলোচনা হচ্ছে না। আমার আলোচনা হলো যে ওনারা এই দেশের লোক কিনা, ওনাদের শেকড় কি এই দেশে। আমি কিন্তু এই প্রশ্নটাই করেছি, ওনারা কি এই দেশেই থাকবেন শেষ পর্যন্ত। ধর এই কাজটা হয়ে গেল, সংস্কার কমিশনে একটা রিপোর্ট শেষ পর্যন্ত দাখিল করলো, ধরলাম এই রিপোর্ট সমাপ্ত হওয়ার পর আলী রাজ সাহেব কি এই দেশে থাকবেন? উনি তো ওনার ইলিনয় ইউনিভার্সিটির টিচার হিসেবে ওখানে আবার ব্যাক করবেন। মনির হায়দার যথারীতি উনি আমেরিকা ব্যাক করবেন। তাহলে যদি এখানে কোনো সমস্যা হয়, এই লোকগুলিকে আমি পাবো কোথায়? এরা যদি কোনো অন্যায় করে, কোনো ষড়যন্ত্র করে যায়, সেই ষড়যন্ত্রের জন্য এদেরকে ধরার আপনার কি উপায় আছে, কি পদ্ধতি আছে? কোনো পদ্ধতি নাই। এই যে ভাড়াটা লোক যেতে হবে না, 2 দিন পরে ভাড়া শেষ, তারা চলে গেল ভাড়া টাকা নিয়ে। এবং যেহেতু তাদের মধ্যে আমি মনে করি কোনো দায়বদ্ধতা নেই, অতএব ওরা যা তা কাজ করতে পারেন, ওনাদের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থও করতে পারেন। হয়তো 2-1জনকে উদাহরণ দেওয়া বলবেন যে এই লোকটা তো খুব দেশপ্রেমিক, বলতে পারেন আপনি, কিন্তু তাতে সকলের দায় হয় না, দায় এড়ানো যায় না। 1-2 লোক ব্যতিক্রম থাকতেই পারেন, আসে কিনা আমি যাই না, এখন পর্যন্ত খুব একটা দেখি তাই। এই দেখেন একটা ঘটনা বলি আপনাদেরকে, এই যে ট্রাম্পের যে বাড়তি শুল্ক, এই বাড়তি শুল্ক আমাদের উপর 35% চাপিয়ে দেওয়া হয়েছে। আমরা কিন্তু আগে 15% দিতাম, তার সঙ্গে আরো বাড়তি 35%, তার মানে আমাদের 50% শুল্ক দিতে হবে পোশাক অথবা যে কোনো জিনিস আমরা যদি যুক্তরাষ্ট্রে রপ্তানি করতে যাই, এই টাকা দিতে হবে। এতটা শুল্ক দিয়ে ওখানকার প্রতিযোগিতামূলক বাজারে আমরা কি টিকে থাকতে পারবো? ধরুন পোশাক শিল্পে ভিয়েতনামে দিতে হবে 20%, আমাকে দিতে হবে বাড়তি 35%। এখানে তো আমি 15%-এর একটা গ্যাপে পড়ে গেলাম। আমি কি 15% বাড়তি দামে ভিয়েতনামের সঙ্গে কম্পিটিশনে পারবো? ওখানে পারবো না। আমাদের পুরো এই গার্মেন্ট শিল্পে ধস নামবে, এই শিল্পের সঙ্গে জড়িত প্রায় 8-10 লাখ লোক একদিনে বেকার হয়ে যাবে। ভাবেন আপনি একটা কি অবস্থা দাঁড়াবে। এই শিল্পে যারা নাকি মানে মিলিয়ন ডলার বিনিয়োগ করেছেন, তারা রাস্তায় বসে যাবেন একদম। এত বড় একটা ক্রাইসিস। 3 মাস সময় পেয়েছিলাম আমরা এটা আলোচনা করার জন্য। আলোচনার জন্য আমাদের এখান থেকে ওখানে কে গিয়েছিল? এই ভাড়াটে খলিলুর রহমান, উনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। উনি এখানে কেন গেলেন অথবা ওনাকে কেন পাঠানো হলো এটা কেউ জানে না। উনি যে ওখানে কি করেছেন এটাও কেউ জানে না। তবে আমরা এতটুকু বলতে পারি, উনি ওখানে যে একটা অশ্বডিম্ব প্রসব করেছেন, কারণ উনি ওখানকার কাউন্টার পার্টের সঙ্গে তো কথাই বলতে পারেন নাই। কারণ ওখানকার যারা যিনি কাউন্টার পার্ট আছেন, মানে যুক্তরাষ্ট্রে যারা এই জিনিসটা দেখেন, মানে ট্যারিফটা দেখেন, তারা তো ওনার সঙ্গে বসবেনই না। বলবে তুমি কি বাণিজ্য মন্ত্রণালয়ের কেউ? তুমি এখানে কেন আসছো? তো এই যে সময়টা ক্ষেপণ হলো, শেষ মুহূর্তে এসে আমাদের বাণিজ্য উপদেষ্টা গেলে আরো এখন দৌড়ঝাঁপ করতেছে। কাজের কাজ কি হবে আমি এখন কিছু বুঝতে পারছি। ভালো হলে ভালো, তবে ভালো না হওয়ার আশঙ্কা রয়ে গেছে, কি হয় জানি না। এই দৌড়ঝাঁপ তো পারতে হতো না, ওই যে 3 মাস আগে শুরু করতেন, পারলেন না কেন? পারলেন না এই লোকগুলির মধ্যে কোনো আন্তরিকতার প্রয়োজনীয়তা নাই। তারা তো এই দেশের কেউ না। আপনি নাম ধরে বলি, যাদের নাম ধরে বলেছিলাম, এরা কি কেউ নতুন গভর্নমেন্ট আসার পরে এসে থাকবে? কেউ থাকবে না। কাজে এদের কোনো দায়িত্বও নাই।
এরা ভাড়াটে হিসেবে এসেছে, এরা আমাদেরকে সংস্কার বুঝাবে। আমার দেশের লোক সব বুঝাবে, বোকারাম কিছু বুঝে না, সব ওনারা বুঝে। হ্যাঁ, ওনারা বুঝে না, ওনারা সেটা আমাদের ঠিকঠাক করে দিবে, আর আমরা সেটা বলবো বাবা 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 কি একটা পেয়ে গেছি আমরা, আসমানি কিতাবের কথাটা পাইছি। ভাই এত সহজ! এই কথাগুলো বলতে বলতে টায়ার্ড হয়ে গেছিলাম। আমি বলেছি, আমার সঙ্গে আরো আমাদের কয়েকজন সাংবাদিক কলিগ অনেকে বলেছেন, এম এ আজিজ ভাই উনি তো খুবই উচ্চ কণ্ঠ ছিলেন, এটা নিয়ে বলেছেন কোনো লাভ হয়নি। আমরা আমাদের সঙ্গে কোনো পলিটিক্যাল পার্টিকে পাইনি, দুর্ভাগ্য আমাদের এখানে। আমরা বারবার বলেছি পলিটিক্যাল পার্টিগুলো, আপনারা বলেন, জিজ্ঞাসা করেন যে তুমি কেন এখানে, তুমি কে? কেউ জিজ্ঞাসা করেন। আজকে মির্জা ফখরুল ইসলাম সাহেব বুঝতে পেরেছেন যে এটা হবে না। উনি বলেছেন, ওনার ভাষায় যদি আমি বলি, দেখুন উনি কিন্তু সংস্কার নিয়েও কথা বলেছেন। এই সংস্কার যে কিছু হবে না এটা উনি বলেছেন। ওনার কথা শুনুন, উনি কি বলেছেন। অনেকেই মনে করছেন কয়েকজন লোক সংস্কার যারা করছেন তারা কতগুলো বৈঠক করে সংস্কার করে জনগণকে এগিয়ে দিলেন আর সংস্কার হয়ে গেল। এভাবে সংস্কার হয় না। সংস্কার হতে হবে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। এই যে সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এটা কিন্তু মির্জা ফখরুল ইসলাম সাহেব এবং তার দল বহুদিন ধরে বলছেন। এবং ওনারা অনেকদিন আগেই কিন্তু একটা সংস্কার প্রস্তাব দিয়ে রাখছেন 31 দফা। সেগুলো নিয়ে কোনো লাভ হচ্ছে না এই সংস্কার কমিশনে। এরা নিজেরা জ্ঞানী লোক, কতগুলি এনজিও, আর আমি বলি ভাড়াটে বুদ্ধিজীবী, ভাড়াটে বিদেশি বুদ্ধিজীবী, এরা এসে জ্ঞান দান করতেছে। এই বিদেশি বুদ্ধিজীবী এখানে কোনো বেল আছে এদের? প্রদর্শক আপনারা একে একে সকল বিশ্লেষকের বিশ্লেষণ শুনলেন, অবশ্যই আপনারা বুঝতে পারছেন আসলে কতটা গুরুত্বপূর্ণ নিউজ ছিল। প্রদর্শক শ্রোতা, আপনারা এখান থেকে কি জানলেন, কি বুঝলেন, অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর হ্যাঁ, নিউজ চ্যানেল 81 এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।